মেয়েকে নৃশংস ধর্ষণে অভিযুক্ত পুলিশকে মারতে গিয়ে নিজেই মরেছে, এটাই তো এনকাউন্টার। কিন্তু তা নিয়ে কিছু সংবাদ মাধ্যমের এবং সমাজ মাধ্যমের কিছু কুশীলবদের কান্নাকাটির শেষ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদছেন, তার কারণ আছে, বলবো আমি সেই কারণটা। সেটা হেরে যাওয়ার কারণ, ভোটে হেরে যাওয়া নয়, আরো অনেক হার তাকে প্রতিদিন হারতে হচ্ছে। তবে আনন্দবাজার পত্রিকা যে কান্নাকাটি শুরু করেছে সেটা তৃণমূলকে মদদ দেওয়ার জন্য। চায়ের দোকানের আড্ডায় সেই সব ওই আনন্দবাজার যে প্রশ্ন তুলেছে সেই সব প্রশ্ন নিয়েই এখন সরব তৃণমূলের কেল্টে, বিল্টু, পল্টুরা। এত কান্নার কারণ নিয়ে এই প্রতিবেদন অনেকের কাছে পৌঁছে দিতে আজই সাবস্ক্রাইব করুন পিনাক্ষী বলছে। এক ধর্ষকের মৃত্যুতে এত কান্নার কারণ কিন্তু খুব রহস্যজনক। সেই কারণটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে, জার্নালিজম ফর ভারত। প্রতিদিনের মতো আজও সকালে চায়ের দোকানে গিয়েছি। বুধবারও যারা চুপ ছিল, কিংবা মেসি, আর্জেন্টিনা, রেফারির ভুল, ফিফা এসব নিয়ে যারা তর্ক বিতর্ক করছিল, তারা হঠাৎ করে ওই এনকাউন্টারে মৃত ধর্ষণে অভিযুক্তর পক্ষ নিয়ে সরব হয়ে উঠেছেন। আমার না এই পুলিশ যদি গুলি খেত তবে একটা কথা ছিল, এটাও তারা বলছেন। এই যে বিজেপি সৌজন্য দেখানোর ফলে অনেক দিন ঘরে যারা লুকিয়ে আড়ালে ছিলেন তারা তো আস্তে আস্তে ওই চায়ের দোকানে আসছেন, কিন্তু এতদিন বিশ্বকাপ ফুটবল নিয়েছিল। আজ সকালে ওই খবরের কাগজটা পড়ে তারা একেবারে সরব, একবারে চায়ের দোকান কাঁপাচ্ছেন তারা। এখন আবার চায়ের দোকানে দেখবেন তৃণমূলের সঙ্গে সিপিএম এবং শহুরে নকশালদের জোট হয়ে গেছে। সকালে খবরের কাগজ পড়ে এইসব মাতব্বরদের মতো প্রশ্ন। গণশক্তি নয় সিপিএম এর মুখপাত্র, কিন্তু আনন্দবাজার পত্রিকা কেন? তারা কেন এই ধরনের প্রশ্নগুলোকে মদত দিচ্ছে? বলবো, সবটা বলবো। এই যে ধর্ষণ কাণ্ড, এই কাণ্ডের সঙ্গে এবং প্রশাসন ও সরকারের যে ভূমিকা তা নিয়ে তুলনা চলে কামদুনির। 2013 সালের 7ই জুন কলেজ থেকে ফেরার পথে কামদুনির 20 বছরের তরুণী, তাকে অপহরণ করা হয়েছিল এবং একটি কারখানায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এরপর তার গলা কেটে দেহকে ক্ষতবিক্ষত করে ফেলে চলে যায় অপরাধীরা। 2016 সালে অনেক শুনানির পর আদালত আনসার আলী, সৈফুল আলী, আমিনুল আলীকে মৃত্যুদণ্ড দেয়। বাকি 3 জন, ইমানুল ইসলাম, আমিনুর ইসলাম, ভোলা নস্করকে যাবজ্জীবন দেয়। এত পুরনো ঘটনা কেন বলা প্রয়োজন সেটা একটু আপনাদের বোঝাই। কামদুনির সেই অপরাধীরা আজকে ঘুরে বেড়াচ্ছে। কামদুনির কান্না কিন্তু মেটেনি, কেন জানেন? 2023 সালের 6 অক্টোবর হাইকোর্ট মৃত্যুদণ্ড প্রত্যাহার করে আনসার এবং সাইফুলের। তাদের সাজা বদলে আমৃত্যু যাবজ্জীবন দেয়। নিম্ন আদালত আর এক ওই ফাঁসির সাজাপ্রাপ্ত আমিনুলকে বেকসুর খালাস করে দিয়েছে। অন্যদিকে নিম্ন আদালত আমৃত্যু জেলের সাজাপ্রাপ্ত ইমানুল, আমিনুর এবং ভোলানাথ নস্করকে 10 বছরের জেল খাটা হয়ে গেছে, তাই তাদের ছেড়ে দেওয়ার কথা বলে হাইকোর্ট। আদালত এই নির্দেশ কেন দিল? আদালতের নির্দেশে তারা ছাড়া পেয়েছে, কিন্তু আদালত তো এমনি এমনি নির্দেশ দেয়নি। একটি মামলায় যদি 16 বার সরকারি আইনজীবী বদল করা হয়, কারণ বারবার সরকার এই অভিযুক্তদের বাঁচানোর জন্য একের পর এক পিপিকে নিযুক্ত করে, তবে তার পরিণতি তো এরকমই হয়। যে রাজ্য সরকার তার দুর্নীতির হাত থেকে বাঁচতে, এমনকি ওই শাসক দলের নেতারা তদন্ত এড়িয়ে যাওয়ার জন্য, রক্ষা কবচ পাওয়ার জন্য কারি কারি টাকা খরচ করে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে সব একবারে দেশের নামি দামি আইনজীবীদের নিয়োগ করে,
তারা কিন্তু কামদুনির ধর্ষিতার বিচারের জন্য তেমন আইনজীবী নিয়োগ করেনি। এমন গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলায় 16 বার আইনজীবী বদলানো হয়েছে। এবং দিল্লিতে মনে রাখতে হবে, নির্ভয়া কাণ্ডে যখন ওই খুনি ধর্ষণকারীদের নৃশংসতার কথা যখন বিচারপতিরা উল্লেখ করেছিলেন সাজা দেওয়ার সময়, তখন বলেছিলেন ফাঁসির সাজা দেওয়ার অন্যতম যুক্তিটা ছিল নৃশংসতা। যেই নৃশংসতা কামদুনির ঘটনাতেও ঘটেছিল, বারুইপুরেও ঘটেছে। কিন্তু কামদুনির ক্ষেত্রে সেই উদ্ধার করা মৃতদেহ দেখে শিউরে উঠেছিল গোটা গ্রাম, গোটা বাংলা। অনেকদিন পরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তিনি ঘেরাও হয়ে গিয়েছিলেন প্রায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলেছিল জানেন? 92 পৃষ্ঠার রায় ছিল, তার 84 নম্বর পৃষ্ঠার সেই অংশটা আমি নিয়ে এসেছি। আদালত বলেছিল এক্ষেত্রে আদালতে যে মেডিকেল রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বর্বরতার সেই তুলনীয় নয়। মানে দিল্লি কাণ্ডে যে বর্বরতা, তার সঙ্গে তুলনা করা যায় না রাজ্য সরকারের পক্ষে পুলিশ যে ছবি তুলে ধরেছে। ডাক্তারের অভিমতে দেখা যাচ্ছে যে জোর করে ধর্ষণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই রিপোর্টে নিহতের ভ্যাজাইনা, অ্যাবডোমেন এবং পেলভিক অংশে ক্ষতির গভীরতার উল্লেখটা নেই। কেন করেনি পুলিশ? কেন এই গভীরতার কথাটা, ক্ষতবিক্ষত কতটা, সেটা কেন বলা হয়নি? কতটা ক্ষতবিক্ষত হয়েছিল? আদালত নিন্দা করে বলেছিল কেবলমাত্র কিছু সাক্ষ্য বয়ান আদালতে হাজির করেছিল পুলিশ, আনুষঙ্গিক প্রমাণ দাখিল করেনি। রায় বলা হয়েছিল অপরাধের পূর্বে চক্রান্তের প্রমাণ দাখিলে পুলিশের তদন্ত ব্যর্থ হয়েছে। তদন্তকে নিজের পায়ে দাঁড়িয়ে এগোতে হয়, কেবল একজন অভিযুক্তের বয়ানের ভিত্তিতে আরেকজনের সংযোগ টেনে আনা গ্রহণযোগ্য নাও হতে পারে। আদালত তো কাগজপত্র, নথি এসব দেখে রায় দেয়, যুক্তি দেয়। কিন্তু আদালতে যদি ঠিক ঠিক কাগজগুলো না দেওয়া হয়, আমিন আলীর বিরুদ্ধে মানে কোনো প্রমাণই জমা দেওয়া হয়নি, আর এই কারণ দেখিয়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলীকে মুক্ত করে দেয় হাইকোর্ট। বুঝতে পারছেন মমতার কান্নার কারণ কি? মমতা হেরে গেলেন। শুধু ভোটে নয়, শুভেন্দু অধিকারী আজকে যখন সমাজের চোখে নায়ক হয়ে উঠেছেন, যখন তার সঙ্গে যোগী আদিত্যনাথের তুলনা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বসে ভাবছেন কেন আমি পারলাম না। বাংলা নিজের মেয়েকেই চায়, আইপ্যাকের বানানো সেই স্লোগানটা কেন আমি সত্য করতে পারলাম না? আমি কেন বারবার আমি এই বড় বড় ঘটনাকে ছোট করে দেখিয়েছি? তার জন্য তো আমাকে রাজ্যের মানুষ বহিষ্কার করেছে। ছোট থেকে আমরা সবাই ধর্ষণকে বড় অপরাধ মনে করতাম, এখনো করি। কিন্তু মাঝখানে বাঙালি এই ধরনের জঘন্য অপরাধকে ছোট ঘটনা মনে করতে শুরু করলো। কবে থেকে বাঙালি ধর্ষণকে ছোট ঘটনা মনে করতে শুরু করলো? শুনুন সেই দিনটা। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। আমরা সবাই জানতাম ধর্ষণে অভিযুক্ত বা পুলিশের বিরুদ্ধে যারা আক্রমণ করেছে তাদের আইনের হাতেই বিচার হওয়া উচিত। পুলিশের গাড়ি পুড়িয়ে দিলে, পুলিশ আক্রান্ত হলে আইন বিচার করবে গ্রেপ্তার করার পরে, এটাই তো আমরা জানতাম। কিন্তু আইন নয়, কি করা উচিত পুলিশ আক্রান্ত হলে, সেটা আমাদের শিখিয়েছেন যুবরাজ ভাইপো। শুনুন না কি বলেছিলেন তিনি। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। শুনলেন তো, মাথার এইখানটা গুলি করতেন তিনি। তিনি তো নিজেকে বিশাল কিছু মনে করতেন। এক্ষেত্রে
পুলিশকে আক্রমণ করেছে, পুলিশের দিকে বন্দুক তাক করেছে, তখন পুলিশ গুলি চালিয়েছে। কিন্তু ভাইপোবাবু বলেছিলেন কোনো কিছু দেখার দরকার নেই, এমনি গুলি করে দেবা। তখন তো তিনি মনে করতেন এই রাজ্যের যুবরাজ তিনি, তার পিসিমণি হচ্ছে এই রাজ্যের রানী। লোকে যে বলে না ডাইনিতন্ত্রের অবসান হয়েছে, সেটা এমনি এমনি নয়। আর আনন্দবাজার পত্রিকা মধ্যরাতে এনকাউন্টার হওয়ার কারণে বুধবার সেই খবর প্রকাশ করতে পারেনি, আর বৃহস্পতিবার একেবারে প্রথম পাতায় এমন কিছু প্রশ্ন তুলেছে যাতে এই যে দৈব শাস্ত্রী এই ধর্ষণে অভিযুক্ত পেয়েছেন সেটা কেন হলো, কেন এনকাউন্টার তা নিয়ে প্রথম প্রশ্ন। কাদা জলে ডোবা জমিতে কেন রাতের অন্ধকারে পুনর্নির্মাণ? আসলে পুলিশের উচিত ছিল আনন্দবাজার পত্রিকার সম্পাদক মণ্ডলীকে জানিয়ে তারপরে সবটা করতে যাওয়ার। পুলিশ কর্তাদের কেউ ছিলেন কি? গোটা প্রক্রিয়ার কি ভিডিও করা হয়েছে? কোনো সাক্ষী রেখে কি পুনর্নির্মাণ করা হয়েছিল? রিভলভার কি করে ছিনিয়ে নিল? সব প্রশ্ন। রাষ্ট্রের কথায়, পুলিশের কথায় বিশ্বাস করো না, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দাও, মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করো। রাজ্যের মানুষ যেটা চেয়েছে, যেটাকে সমর্থন করেছে, সেটা ঠিক নয়। আমি যা বলছি সেটাই ঠিক, আমাকে পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। বাঙালি তার জন্যই পিছিয়ে পড়েছে, আরো পিছিয়ে পড়ুক। পুলিশের কোমরে বা বেল্টের সঙ্গে কি রিভলভার বাঁধা ছিল না? সব প্রশ্ন। অভিযুক্তকে কি নিষ্ক্রিয় করার চেষ্টা হয়েছিল? অভিযুক্তের শরীরের কোথায় কতটা দূর থেকে গুলি করা হয়? 3 রাউন্ড গুলি চললো, অথচ কেউ শুনতে পেল না কেন? সব কিছু কেন আসলে আনন্দবাজারকে না জানিয়ে পুলিশ ওই পুনর্নির্মাণ করতে গেল, সেটাই প্রশ্ন। দেখুন, আনন্দবাজার কথায় কথায় একটা তুলনা টানছে, মমতা ব্যানার্জিও সেই তুলনাটা টানছেন। রাম মন্দির, অযোধ্যা, সেখানেও যদি দোষীকে পাওয়া যায় খুঁজে তদন্তের পরে বা তদন্তের আগে যদি সেও পুলিশকে মারতে চায়, সেখানে এনকাউন্টার করা উচিত। কারণ সেটাও ধর্ষণের থেকে কম কিছু অপরাধ নয়। মানুষের আবেগের সঙ্গে ধর্ষণ করা হয়েছে, ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে দেওয়া প্রণামী চুরি ধর্ষণের সমান, খুনের সমান। আমিও রক্ত দিয়েছি, আমাকেও মার খেতে হয়েছিল আন্দোলনের জন্য। আমার প্রয়াত জেঠিমা তারা জেল খেটেছেন। সকলের, গোটা দেশের আবেগ রাম মন্দিরের দান পাত্রে আছে, একই শাস্তি হওয়া উচিত। কিন্তু এই প্রশ্নটা তুলবো আমি, কারণ আমি এই প্রশ্নটাও তুলছি যে এখানে ঠিক হয়েছে, পুলিশকে মারতে এলে তার মৃত্যুই প্রাপ্য। দেখুন, এই যে অভিযুক্ত এনকাউন্টারে মারা গেছে তা নিয়ে তার পরিবারের কোনো দুঃখ নেই, তারা সমর্থন করেছেন। নিহতের মা, স্ত্রী তারা বলেছেন ঠিক হয়েছে। নির্যাতিতার পরিবারও খুশি। কিন্তু আনন্দবাজার খুলে দেখুন, আজ প্রথম পাতায় কেন গোটা কাগজটায় এ নিয়ে কোনো শিরোনাম খুঁজে পাবেন না। আমি তন্ন তন্ন করে খুঁজেছি সবকটি পাতায়, তেমন কোনো শিরোনাম নেই। কিন্তু সম্পাদকীয়তে, যেটা কোনো একটা সংবাদপত্রের নিজস্ব বক্তব্য, সেখানেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুষতে ছাড়েনি আনন্দবাজার পত্রিকা। কিন্তু কেন এত কান্না? যাকে দেখতে নারী তার চলন বাঁকা। বিজেপি, সনাতন হিন্দুদের ভোটে জিতে আসা বিজেপি, সনাতন হিন্দুদের সমর্থনে হওয়া মুখ্যমন্ত্রী, তাই শুভেন্দু অধিকারী যা করবেন সেটাকে তো ভালো বলা যাবে না। বাংলায় যে ওই যেদিন এনকাউন্টার হয়েছে সেই দিনেই জাপানের মিৎসুবিশি বড় কোম্পানি, তারা সেমি কন্ডাক্টর ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়, সে খবরটা বিস্তারিত রয়েছে আনন্দবাজারের 6 পাতায়। আর প্রথম পাতায় খালি কান্না কান্না, বঙ্গে কেন যোগীর ছায়া। থাকবে তো।
শহুরে নকশালদের দিন শেষ। শেকু মাকু পাকু তিনু তারা কাঁদুক, তাদের তো কান্নার দিন অনেক কাঁদিয়েছে। সম্পাদকীয়তে শুভেন্দু অধিকারীকে খোঁচা মেরে যে শিরোনাম করা হয়েছে সেটা হচ্ছে জমা খরচ হিসাব। শুভেন্দু অধিকারী বলেছিলেন বিরোধী দলনেতা থাকার সময় আমরা ক্ষমতায় গেলে সকালে জমা বিকেলে খরচ। এবার আনন্দবাজার কি লিখছে? সম্পাদকীয় কলমে লিখছে সাম্প্রতিক ধর্ষণ হত্যাকাণ্ডে তাহলে জমা খরচ হিসাব মিলিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ। এটা তো বিরোধী দলের কাজ। অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে অপরাধের ঘটনাস্থলে তারা নিয়ে গিয়েছিল। জানা গেল এক পুলিশ কর্মীর বন্দুক কেড়ে নিয়ে সে পালাতে চেষ্টা করে, ফলে পুলিশকেও আত্মরক্ষার্থে বাধ্য হয়ে তাকে হত্যা করতে হয়। ঠিক ছিল। এরপরেই তারা সংশয় তৈরি করে দিল, মানুষের মনে সংশয় তৈরি করে দাও। রাষ্ট্রের কথা ভেবো না, দেশের কথা ভেবো না, আমার বিক্রি বাড়ানো দরকার, পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। এই ব্যাখ্যা সংশয় জাগাতে পারে এই জন্য যে গত 10 বছরে উত্তরপ্রদেশে পুলিশ এনকাউন্টারে প্রায় 300 জনের মৃত্যু ঘটেছে এবং পার্শ্ববর্তী রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ক্ষমতাসীন হওয়ার পরেই অন্তত 9টি এনকাউন্টার ঘটেছে। রাগটা কোথায়? আক্ষেপটা কোথায়? পুলিশি হেফাজত থেকে অভিযুক্তের পলায়নের চেষ্টা এবং বাধ্য হয়ে পুলিশের গুলি চালানো গত 1 দশকে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ঘটনাটি এতই ধারাবাহিক যে প্রভাসের মৃত্যুকে তার ব্যতিক্রম হিসাবে বিবেচনা করা মুশকিল। স্পষ্টভাবে আনন্দবাজার বলছে পুলিশ মিথ্যে কথা বলছে, রাজ্য প্রশাসন মিথ্যে কথা বলছে, তারা সন্দেহ প্রকাশ করছে। বলেছে দক্ষিণ 24 পরগনার সাম্প্রতিক ঘটনার নৃশংসতা প্রশ্নাতীত, অপরাধীদের কঠোরতম শাস্তি হোক, কিন্তু ভারতীয় গণতন্ত্রে পুলিশের শাস্তি দেওয়ার অধিকার নেই। তাদের কাজ অপরাধের প্রমাণ সংগ্রহ করে তা আদালতে পেশ করা। বিচারের দায়িত্বটি আদালতের উপরেই ন্যস্ত। সমস্যা হলো ধর্ষণের মতো অপরাধ তেমন ঘটনার সঙ্গে কেন জুড়ে দেওয়া হচ্ছে যারা ধর্ষণের পরে পুলিশের গাড়ি চালালো, যারা রেল লাইন উপড়ে দিল। আপত্তি তো এইখানে। পুলিশের কাজ প্রমাণ সংগ্রহ করা, আদালতের দ্বারস্থ হওয়া। আমি কেন কামদুনির গল্প প্রথমে বলেছি, কেন মনে করিয়েছি সেই কাহিনী, সেখানে পুলিশ তার কাজ করেনি তো। এবার পুলিশ তার নিজের কাজ করেছে পুলিশ তার নিজের কাজ। এর সঙ্গে ওই সম্পাদকীয়তে লেখা হচ্ছে সাম্প্রতিক ঘটনার পরও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছু অবাঞ্ছিত এবং বিপজ্জনক মন্তব্য করেছেন। বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলির এনকাউন্টার সংস্কৃতি অতি বিপজ্জনক। খুব ভালো। গণপ্রহার এবং তজ্জনিত হত্যা ইত্যাদি অতীব নিন্দনীয়, কিন্তু এই নৃশংস নাবালিকা ধর্ষণ খুনের সঙ্গে তাকে সমগুরুত্ব দেওয়া যায় না। কেন যাবে না? কেন যাবে না? ধর্ষণ হয়েছে, অত্যন্ত নিন্দনীয়, তার বিচার হবে। কিন্তু একজন নিরপরাধকে পিটিয়ে মেরে ফেলা হবে সে হিন্দু বলে, এটা তো মেনে নেওয়া যায় না। রেল লাইন উপড়ে ফেলা হবে কারণ কেন্দ্রের সরকার সেটা বিজেপি শাসিত বলে, এটা তো মেনে নেওয়া যায় না। পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হবে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হবে কারণ সনাতনপন্থীদের সরকার ক্ষমতায় আছে, এটা তো হতে দিতে হবে নাকি? তাই এর সঙ্গে মেলানো যাবে না। তার সাম্রাজ্যে তো এটাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, যার সমর্থনে এসব লেখা। দিনের পর দিন বিভিন্ন ঘটনায় বেলডাঙ্গা থেকে শুরু করে শামশেরগঞ্জ, কালিয়াচক, মোথাবাড়ি সর্বত্র ঘটেছে। ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়া, পাথর ছোড়া, রেলের ক্ষতি করা চলেছে। তাতে মদত দেওয়া হয়েছে কারণ রেলটা তো কেন্দ্রের। অথচ একটা পুলিশের জিপ পুড়েছিল, তার জন্য ভাইপো বাবু বলেছেন এখানে গুলি করা উচিত। তবে
পুলিশের দিকে তাক করলে, পুলিশকে মারতে গেলে তখন যদি গুলি করা হয় আমি তাকে সমর্থন করি, কিন্তু পুলিশের গাড়ি পোড়ানোর জন্য অ্যারেস্ট করা যেতে পারতো, করাও হয়েছে অনেককে, অনেক মিথ্যে মামলাও হয়েছে, অনেক ভালো মামলাও হয়েছে। মানে পুলিশের গাড়ি পোড়ানো, রেল লাইনের ক্ষতির জন্য একের পর এক যে গ্রেপ্তার হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই যে মুসলিম, এতেই তো আপত্তি। কবির মোল্লাদের কেন গ্রেপ্তার করা হবে? মুসলিম মেয়ে ধর্ষিতা, তাই হিন্দুদেরই গ্রেপ্তার করতে হবে, হিন্দুদেরই পিটিয়ে মারতে হবে, হিন্দুদেরই এনকাউন্টারে মারতে হবে। হয়েছে তো, অভিযুক্তের তো ধর্ম দেখা হয়নি, কিন্তু ওই মানসিক যুক্তি রয়ে গেছে, হিন্দু মুসলিম আলাদা করো। তাই শুভেন্দুকে নিয়ে প্রশ্ন, তাই বিজেপিকে নিয়ে প্রশ্ন, তাই যোগীকে নিয়ে প্রশ্ন, তাই বিজেপি শাসিত সব রাজ্যকে নিয়ে প্রশ্ন। কিন্তু বহিষ্কৃত মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনার প্রেক্ষিতে যে মিছিল বার করলেন, কিসের দাবিতে? দোষীদের শাস্তি হোক, এই দাবিতে তিনি মিছিল করলেন। তার আগেই গ্রেপ্তার হয়ে গিয়েছে, এবং বিরোধীর দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী যেটা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন যে আরজি করের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে নির্যাতিতার পরিবারকে কিনতে চেয়েছিল, সেই কাজটা তিনি করেননি। মমতা হেরে গেছেন। নির্যাতিতার পরিবার টাকা ছাড়া এমনি বিচারের প্রতি আস্থা রাখছে। কিন্তু এই প্রশ্নটা তোলার মুরদ হলো না কেন? ধর্মীয় বিভাজন বড় করতে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে বাজার থেকে সবুজ রঙের মোমবাতি কেন কিনে মিছিল করলেন? কিসের প্রতীক? এর আগে তো তিনি কখনো সবুজ মোমবাতি নিয়ে মিছিল করেননি। তিনি আবার বলেছেন, তিনি একটা হাসির কথা বলি, আমাদের সততার প্রতি গর্বের মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন তিনি কিন্তু বাঙালিকে হাস্যরস পরিবেশন করে গেছেন নানা কথায়। হ্যাঁ, এবারেও করেছেন, আবার আসালেন। তার মুখে শোনা গেল পুলিশ দলদাস হয়ে গেছে, পুলিশ দলদাস হয়ে গেছে বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এটাও বলেছেন, আমি বিজেপিকে দোষ দেব না, দোষ তো সব পুলিশের। বিজেপিকে হঠাৎ করে কেন দোষ দিতে চাইছেন নামে না, এটা মাথায় আসছে না। ভাইপোর জন্য নাকি? সে বেচারা তো আবার তলবের পর তলব উপেক্ষা করছে আর ভয় পাচ্ছে, এবার বুঝি আমার পালা। আপাতত তিনি আড়ালেই আছেন। এই ধর্ষণ কাণ্ড, তারপরে এত কিছু হয়ে গেল, গ্রেপ্তার হলো, মিছিল, পিসি বেরোচ্ছেন, ভাইপো আড়ালে, টু শব্দটি নেই। এই যে এত কথা বললাম না, এত কথায় পুলিশের পক্ষ নিলাম, তো আপনারা বলবেন যে এত কথা বলছো কিন্তু পুলিশের নিয়মটা কি সেটা আপনাদের জানিয়ে রাখি। আমি পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন পুলিশ মানুষের জন্য কাজ করে, তাই বলে আইনের কোথাও পুলিশের হাত পা বাঁধা নেই। পুলিশের দিকে কেউ যদি অস্ত্র দেখায় তাকে গুলি চালানোটাই নিয়ম। পুলিশ কি মৃত্যুর জন্য অপেক্ষা করবে? পুলিশ নিজের কাজ করে, সে আইনের কাছে দায়বদ্ধ। এই যে গুলি চালনা, প্রতিটির জন্য তাকে জবাবদিহি করতে হবে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে, আইনের বাইরে নয় পুলিশ। কিন্তু পুলিশেরও তো আত্মরক্ষার অধিকার আছে। তো সেই সঙ্গে আমি এই আনন্দবাজারের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেছিলাম, তখন তিনি বললেন, ওই পুলিশ কর্তা বললেন, এই আনন্দবাজার যে প্রশ্নই তুলুক না কেন, মনে রাখতে হবে পুলিশের বাঁচার অধিকার আছে, পুলিশেরও আত্মরক্ষার অধিকার আছে। পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়া বা পুলিশের দিকে বন্দুক তাক করে গুলি চালানো কি কম অপরাধ? এই প্রশ্ন আমারও। আপনাদের কি প্রশ্ন? এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে মন্তব্য করার সঙ্গে সঙ্গে আপনারাও জানান আপনাদের মনে কোন প্রশ্ন। প্রতিবেদন যদি ভালো লাগে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা ভালো তো থাকবেনই, সেই সঙ্গে সতর্কও থাকবেন।